সবাই ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। স্যার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ধীরে ধীরে তো করোনা বাড়তেছে, সবাই সাবধানে থেকো। হুম। জি স্যার। আচ্ছা, আজকে ক্লাস শুরু করছি। ঢাকা সিটি কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে ক্লাস পরিচালনায় ডক্টর মোহাম্মদ মাহবুব হাসান, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বায়োলজি, ঢাকা সিটি কলেজ। আজকে আমরা যে টপিক গুলো পড়াবো সেগুলো হলো মায়োসিস একের ধাপ বা পর্যায় সমূহ। আমরা একটা পর্যায় শেষ করেছি, সেটা ছিল প্রোফেজ এক। আর তোমরা জানো প্রোফেজ একের 5টি উপপর্যায় ছিল, সেগুলো আমরা শেষ করেছি। আমরা আজকে মায়োসিস একের পরবর্তী আরো যে 3টা পর্যায় আছে, মেটাফেজ এক, অ্যানাফেজ এক, টেলোফেজ এক, এগুলো পড়বো। আবার মায়োসিস দুইয়ের যে পর্যায় বা ধাপগুলো আছে, 4টা ধাপ রয়েছে: প্রোফেজ দুই, মেটাফেজ দুই, অ্যানাফেজ দুই, টেলোফেজ দুই, এগুলো পড়বো। এবং লাস্টলি ক্রসিং ওভারের কৌশল ও গুরুত্ব জানবো। তো আমরা আমাদের টপিকসে ফিরে যাই। আমাদের আজকের টপিক হলো মেটাফেজ এক। তোমরা নিশ্চয় মাইটোসিসের যে মেটাফেজ পড়েছো। মাইটোসিস মেটাফেজের মতো অনেক বৈশিষ্ট্য এখানে মিল রয়েছে, দু একটা বৈশিষ্ট্য অমিল থাকবে, সেগুলো আমরা ভালো করে মনে রাখবো। যেমন আমরা মেটাফেজ একের 1 নম্বর বৈশিষ্ট্য, এ ধাপে স্পিন্ডল গঠন সম্পন্ন হয়, এটা ওই মাইটোসিস মেটাফেজের মতোই। তারপর আমরা বলছি যে হোমোলোগাস ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ারের সাহায্যে ট্রাকশন ফাইবারের সঙ্গে যুক্ত থাকে। আমরা দেখতে পাচ্ছি এই যে স্পিন্ডল যন্ত্রের, এটা হলো ট্রাকশন তন্তু। এই ট্রাকশন তন্তুর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার লেগে আছে। বাইভ্যালেন্টের প্রত্যেকটা ক্রোমোজোম, বাইভ্যালেন্টের প্রত্যেকটা সেন্ট্রোমিয়ার স্ব স্ব মেরুর দিকে এবং বিষুবীয় রেখা হতে সমদূরত্বে অবস্থান করছে। বাম দিকে একটা বাইভ্যালেন্ট, এখানে এক জোড়া ক্রোমোজোম। ডান দিকেও একটা বাইভ্যালেন্ট, এখানেও এক জোড়া ক্রোমোজোম। তাহলে এই যে বাইভ্যালেন্টের যে 2টা ক্রোমোজোম আছে, তাহলে এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো উপরের মেরুর দিকে, আর নিচের ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার নিচের মেরুর দিকে অবস্থান করতেছে, এবং বিষুবীয় অঞ্চল হতে এরা সমদূরত্বে অবস্থান করেছে, এটাই বোঝানো হয়েছে। আচ্ছা, এখন আমরা আসবো 4 নম্বর বৈশিষ্ট্য। মাইটোটিক মেটাফেজের মতো এই ধাপে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমরা মাইটোসিস মেটাফেজে আমরা দেখেছিলাম যে পর্যায় শেষের দিকে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে গেছিল, কিন্তু আমরা এখানে দেখবো না যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার এখানে ভাগ হচ্ছে, বিভক্ত হচ্ছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার মেটাফেজাকে, যে এখানে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে না। ক্রোমোজোমের মধ্যে লুপ তৈরি হয়। তাহলে আমরা দেখেছিলাম যে যাদের মধ্যে 2 জায়গায় প্লাজমা ছিল, তাদের মধ্যে এই লুপটা তৈরি হবে। যেমন বাম দিকের ক্রোমোজোমটা এখানে একটু লুপ তৈরি হয়েছে, আর ডান দিকেরটা হয় নাই। ক্রোমোজোম গুলো আরো খাটো এবং মোটা হয়। বাইভ্যালেন্টের ক্রোমোজোম দ্বয় ট্রাকশন ফাইবারের টানে পৃথক হতে থাকলে এই পর্যায়ে সমাপ্তি ঘটে। তাহলে এই ট্রাকশন ফাইবার কি করবে? স্ব স্ব মেরুর দিকে পূর্ণাঙ্গ ক্রোমোজোম গুলোকে টান দিবে, যার ফলে এই পর্যায়ে সমাপ্তি হতে থাকে। তা আমরা মেটাফেজ একের বৈশিষ্ট্যগুলো শেষ করলাম। এখানে যদি কোনো সমস্যা থাকে বলতে পারো। মাইটোসিস মেটাফেজের মতোই এর অনেকটা বৈশিষ্ট্য, তবে 2 একটা জায়গায় একটু চেঞ্জ আছে। তাহলে কারো কোথাও সমস্যা আছে মেটাফেজ একের বৈশিষ্ট্য বুঝতে? না স্যার। আচ্ছা, এবার আমরা আসবো তাহলে অ্যানাফেজ এক। ক্রোমোজোমাল তন্তুর সংকোচনের ফলে হোমোলোগাস ক্রোমোজোম জোড়ার প্রতিটি ক্রোমোজোম তার 2টি ক্রোমাটিড সহ পরস্পর বিপরীত মেরুর দিকে যেতে থাকে, একে অ্যানাফেজিক চলন বলে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে 2টা বাইভ্যালেন্ট ছিল, তাই না, মেটাফেজ একে। এখন আমরা দেখছি যে প্রত্যেকটা বাইভ্যালেন্ট থেকে একটা করে ক্রোমোজোম উপরের মেরুতে এবং একটা করে ক্রোমোজোম নিচের মেরুতে আসবে। যেহেতু বাইভ্যালেন্ট ছিল 2টা, তাহলে 2টা বাইভ্যালেন্ট থেকে 2টা পৃথক ক্রোমোজোম উপরের মেরুতে এবং 2টি পৃথক ক্রোমোজোম নিচের মেরুর দিকে গমন করে। এবং এখানে কিন্তু পূর্ণাঙ্গ ক্রোমোজোম গমন করেছে, যেহেতু সেন্ট্রোমিয়ারের ভাগ হয় নাই। এবং এরূপ চলনকালীন সময়ে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রোমিয়ার আগে আছে
এবং বাহুগুলো পিছনে আছে। এবং অ্যানাফেজিক চলনে ক্রোমোজোমগুলো মেরুতে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ইংরেজি বর্ণমালার মতো সজ্জিত থাকে। যদি ভি আকৃতির মতো সজ্জিত হয় ক্রোমোজোমগুলো তাহলে হবে মেটাসেন্ট্রিক, এল আকৃতির হলে সাবমেটাসেন্ট্রিক, জে আকৃতির হলে টেলোসেন্ট্রিক, সরি অ্যাক্রোসেন্ট্রিক, এবং আই আকৃতির হলে টেলোসেন্ট্রিক অক্ষরের মতো দেখাবে। তো আমরা ছবিতে এখানে শুধু দুইটা আকৃতি দেখা যাচ্ছে, একটা হলো ভি আকৃতি আর একটা হলো এল আকৃতি, অর্থাৎ মেটাসেন্ট্রিক এবং সাবমেটাসেন্ট্রিক দেখা যাচ্ছে। অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিকের এখানে বিন্যাসটা দেখানো হয় নাই। এই পর্যায়ে শেষে ক্রোমোজোমগুলো বিপরীত মেরু প্রান্তে পৌঁছায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি উপরের মেরুতে দুইটা ক্রোমোজোম আছে এবং নিচের মেরুতে দুইটা ক্রোমোজোম অবস্থান করেছে। প্রতিটি বাইভ্যালেন্টের একটি পূর্ণাঙ্গ ক্রোমোজোম পৌঁছে বলে প্রতি মেরুতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার তুলনায় অর্ধেক হয়ে যায়। আমরা যখন প্রোফেজ একের লেপ্টোটিন শুরু করেছিলাম তখন আমাদের মনে আছে যে লেপ্টোটিনের যে কোষটা ছিল সেই কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা ছিল 4টি, অর্থাৎ 2টি পিতা হতে আগত ছিল এবং 2টি মাতা হতে আগত ক্রোমোজোম ছিল, ঠিক আছে, এবং সেগুলো ছিল পূর্ণাঙ্গ ক্রোমোজোম। এখন আমরা আসছি অ্যানাফেজ একে। অ্যানাফেজ একে আমরা কি দেখতে পাচ্ছি যে 4টা ক্রোমোজোমের জায়গায় এখন প্রত্যেক মেরুতে ক্রোমোজোম সংখ্যা দাঁড়িয়েছে 2টি, অর্থাৎ অর্ধেক হয়ে গেছে। আমরা শুরু করেছিলাম 4টি ক্রোমোজোম, অর্থাৎ ডিপ্লয়েড দিয়ে শুরু করেছিলাম বা 2 জোড়া ক্রোমোজোম, আর অ্যানাফেজ একে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক মেরুতে 1 জোড়া করে ক্রোমোজোম আছে, ঠিক আছে। তাহলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে। তাহলে এটা তোমাদের বিভিন্ন পরীক্ষাগুলোতে আসে, অ্যাডমিশন বলো বা কলেজের ইন্টারনাল পরীক্ষা, বোর্ড পরীক্ষা, যে একটা কোশ্চেন আসে যে মায়োসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, বা মায়োসিসের কোন পর্যায়ে ডিপ্লয়েড ক্রোমোজোম থেকে হ্যাপ্লয়েড ক্রোমোজোমে পরিণত হয়, তখন অ্যান্সার হবে এনএফএস 1, ঠিক আছে। তাহলে এই হলো জি স্যার। অ্যানাফেজ। আমরা এবার আসবো টেলোফেজ 1। মায়োসিস একের এটি হলো শেষ ধাপ বা পর্যায়। এই ধাপে ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে অবস্থান করে। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের পুনরায় আবির্ভাব ঘটে। এ সময় নিউক্লিয়াসের ভিতরে পানি যোজন ঘটে। পানি যোজন মানে পানি শোষণ করে বা গ্রহণ করে, যার ফলে ক্রোমোজোমগুলো তার কুণ্ডলী খুলে যাবে এবং কুণ্ডলী খুলে গিয়ে ক্রোমোজোমগুলো সরু লম্বা সুতার মতো দেখাবে। এটাকে আমরা বলবো ক্রোমাটিন তন্তু। আমি এখানে বর্ণনায় কোথাও ক্রোমাটিন তন্তুর নাম বলি নাই, কিন্তু এটার নাম হবে ক্রোমাটিন তন্তু। যখন ক্রোমোজোমগুলো তার কুণ্ডলী বা প্যাচ খুলে গিয়ে লম্বা সরু সুতার মতো আকার ধারণ করবে তখন তাকে বলবো ক্রোমাটিন তন্তু। আর যেহেতু পানি শোষণ করছে এই কারণে রঞ্জক ধারণ ক্ষমতা কমে যাবে, রঞ্জক বা রং নিতে পারবে না, এই কারণে এদেরকে চেনা যাবে না। এই জন্য আমরা বলবো রঞ্জক ধারণ ক্ষমতা কমে যাওয়ায় এরা অদৃশ্য হয়। মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হয়। আমরা দেখতে পাচ্ছি উপরের মেরুতে একটা অপত্য নিউক্লিয়াস, নিচের মেরুতে একটা অপত্য নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম গুলো আছে সেই ক্রোমোজোম সংখ্যা হলো 2টি। আমরা স্টার্টিং এ দেখেছিলাম 4টি ছিল, এখন আমরা প্রত্যেকটা অপত্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা দেখবো 2টি। প্রজাতিভেদে এই পর্যায়ে সাইটোকাইনেসিস ঘটে বা ঘটে না। আমরা এখানে ছবিতে দেখিয়েছি সাইটোকাইনেসিস ঘটতেছে। তাহলে কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে মায়োসিস একে এরকম সাইটোকাইনেসিস নাও ঘটতে পারে, তখন কোষ প্লেট তৈরি হবে না। তখন কোষ প্লেট কেউ যদি ইচ্ছা করে দিতেও পারো, আবার কেউ যদি মনে করো না আমি কোষ প্লেট দেখাবো না, সেটাও দেখাতে পারো। কারণ কোষ প্লেট কোনো কোনো উদ্ভিদ কোষে এটা সৃষ্টি হবে সাইটোকাইনেসিস একে, আবার নাও হতে পারে, প্রজাতি থেকে প্রজাতি এটা ভ্যারি করে। তাহলে কি আমরা টেলোফেজ 1 বুঝতে পারলাম? জি স্যার। স্যার মেটাফেজ একে লুপ সৃষ্টির কথা বলেছেন, এটা তো আগেই সৃষ্টি হয়। না, লুপ তো সৃষ্টি হয় তোমার ওই যে ডিপ্লোটিন, মেটাফেজ, সরি প্যাকাইটিন, ডিপ্লোটিন এগুলো আছে না, ওখানে তো লুপ দেখেছিলাম। হ্যাঁ, এখানে জি আসলে স্যার। আমাদের যে ছবিটা আঁকানো হয়েছে এই ছবিটা দেখেন একটু হলো গ্যাপ আমরা দেখতে পাচ্ছি, তাই না? বাম জি দিকে স্যার।
বাম দিকে যে ছবিটা সেটা আমরা একটু গ্যাপ দেখতে পাচ্ছি, ডান দিকেটা মোটামুটি লেগে আছে। এটা আসলে ছবি আঁকানোতে একটু ভুল হয়ে গেছে, এটা একটু মানে সংযোগটা একটু দেখিয়ে দিবা, মানে লেগে থাকবে। হ্যাঁ, ডান দিকেরটা ঠিক আছে, ডান দিকেটা লেগে আছে বলেই মনে হচ্ছে, কিন্তু বাম দিকের যে নিচের ক্রোমোজোমটা এবং উপরের ক্রোমোজোমটা সংযোগটা দেখিয়ে দিবা, যার ফলে এখানে লুপটা থাকবে। হ্যাঁ, অনেকে মনে করতে পারো যে আর এখানে তো সংযোগটা নাই, মানে একটার সাথে আরেকটা একবারে কানেক্টেড থাকবে না, কিন্তু মানে লেগে থাকবে, পাশাপাশি থাকবে, তখন এটাকে লুপের মতো দেখাবে। বুঝছো? জি স্যার। স্যার বাইভ্যালেন্টের প্রতিটি সেন্ট্রোমিয়ার স্ব মেরুর দিকে এবং বিষুবীয় রেখা হতে সমদূরে অবস্থান করে, কেন ওখানে কি বিকর্ষণ শুরু হয় এ কারণে? হ্যাঁ হ্যাঁ, এই মেটাফেজের পর থেকে তো বিকর্ষণ শুরু হয়ে যাবে, কারণ ট্র্যাকশন তন্তুগুলো কি করবে, হ্যাঁ, ওই ক্রোমোজোম গুলোকে নিজের মেরুর দিকে টানা শুরু করবে। ঠিক আছে? আর এখানে জি থাকবে স্যার। হলো কাণ্ডদেহ, স্পিন্ডল তন্তুর মধ্যে যে কাণ্ডদেহ গুলো আছে, এই কাণ্ডদেহ গুলো পরস্পর কি করবে, সেন্ট্রোমিয়ারকে দূরে ঠেলে দেবে। তাহলে ট্র্যাকশন তন্তু উপরের দিক থেকে টানবে বা নিচের দিক থেকে টানবে তার স্ব মেরুর দিকে যাওয়ার জন্য, এই জন্য ক্রোমোজোম গুলোর মধ্যে বিকর্ষণ শুরু হয়ে যায়। হ্যাঁ, এই কারণে এরা স্ব মেরুর দিকে যেতে থাকে। তো এই কাণ্ডদেহ কি স্যার? কাণ্ডদেহ হলো স্পিন্ডল যন্ত্রের গঠনের মধ্যে একটা অংশ। স্পিন্ডল যন্ত্রের কাঠামোতে যেমন আমরা দেখেছিলাম দুইটা মেরু, মাঝখানের অঞ্চল ছিল বিষুবীয় অঞ্চল, তারপরে আমরা দেখেছিলাম স্পিন্ডল তন্তু, আমরা দেখেছিলাম ট্রাকশন তন্তু। ঠিক আছে? তাহলে এই জি কাণ্ড স্যার। দেহটা হলো ওই স্পিন্ডল যন্ত্রেরই একটা অংশ। কাণ্ড থ্যাংক দেহর ইউ স্যার। বর্ণনা আমরা হয়তো ডিটেলস হয়তো পড়াইনি, কিন্তু ওটা স্পিন্ডল যন্ত্রেরই একটা অংশ। আমরা এবার চলে যাব সাইটোকাইনেসিস এক বা ইন্টারকাইনেসিস। একটু আগে আমি বলেছিলাম যে এই সাইটোকাইনেসিস এক সব উদ্ভিদের কোষে নাও হতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে হতে পারে। তাহলে মায়োসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম এবং দ্বিতীয় বিভক্তির মাঝখানে যে অন্তর্বর্তীকালীন সময় রয়েছে সেটাকে আমরা বলবো ইন্টারকাইনেসিস। এই পর্যায়ে আরএনএ, প্রোটিন ইত্যাদি তৈরি হয়, তবে ডিএনএ প্রতিলিপি গঠিত হয় না। প্রোটিন এবং আরএনএ তৈরি হতে পারে, কিন্তু ডিএনএ যে রেপ্লিকেশন করে নতুন ডিএনএ তৈরি করবে সেটা কিন্তু হবে না, এটা প্রোফেজের আগেই হয়ে যায়। এই দশায় উদ্ভিদ কোষের কোষ প্লেট বা কোষপাত এবং প্রাণী কোষের সাইটোপ্লাজমের মাঝ বরাবর খাঁজ বা গর্ত সৃষ্টির মাধ্যমে সাইটোপ্লাজম দুটি সমান অংশে বিভক্ত হয়। এর ফলে দুটি হ্যাপ্লয়েড অপত্য কোষ গঠিত হয়। আমরা জানি প্রাণী কোষে যেহেতু কোষ প্রাচীর নাই, এই জন্য শুধু সেখানে কি হবে যে দুই সাইটোপ্লাজমের মাঝখানে একটা গর্ত তৈরি হবে এবং ওখানে কোষ ঝিল্লি সৃষ্টি হয়ে দুইটি কোষ তৈরি করবে। কিন্তু উদ্ভিদ কোষে আমরা জানি কোষ প্রাচীর সৃষ্টি হবে, এই কারণে কি হবে, উদ্ভিদ কোষে প্রথমে কোষ প্লেট বা কোষপাত তৈরি হবে, হ্যাঁ, পরে আবার শেষের দিকে কোষ প্রাচীর তৈরি হবে। এদেরও কিন্তু কোষ ঝিল্লি তৈরি হয়, কারণ যখন কোষ প্লেট তৈরি হয় এবং কোষ প্রাচীর তৈরি হয় ওই সময় কোষ ঝিল্লিও তৈরি হয়ে যায়। তাহলে উদ্ভিদ কোষে দুইটা ফরমেশন হবে, একটা কোষ ঝিল্লি এবং কোষ প্রাচীর, এবং প্রাণী কোষে একটাই ফরমেশন হবে, সেটা হলো কোষ ঝিল্লি। কোনো কোনো ক্ষেত্রে সাইটোকাইনেসিস ঘটে না, সেক্ষেত্রে মিয়োসিস 2 এর শেষে একবার মাত্র সাইটোকাইনেসিস ঘটে। যেটা আমি একটু আগে বললাম যে কোনো কোনো উদ্ভিদের কোষে সাইটোকাইনেসিস এক নাও ঘটতে পারে, তাদের ক্ষেত্রেই শুধু মায়োসিস 2 এর যে সাইটোকাইনেসিস আছে সেখানে একবারে কোষগুলো বিভাজিত হবে। এবার আমরা যাব দ্বিতীয় মায়োসিস বিভাজন। আমরা মায়োসিস এক বিভাজনে দুইটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস পেয়েছি বা হ্যাপ্লয়েড মাতৃকোষ পেয়েছি। এই যে আমি একটু আগে দেখালাম, এখানে দুইটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, আর এখানে যখন কোষ প্রাচীর তৈরি হয়ে যাবে তখন আমরা এখানে দুটো কোষ বলবো। তাহলে এই দুটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বা দুটি হ্যাপ্লয়েড মাতৃকোষ যে প্রক্রিয়ায় চারটি হ্যাপ্লয়েড কোষ বা নিউক্লিয়াস গঠন করে তাকে দ্বিতীয় মায়োসিস বিভাজন বলা হয়। এবং আমরা আগেই বলেছিলাম যে মায়োসিস 2 বিভাজনটা অনেকটাই মাইটোসিসের মতো। মাইটোসিসের যে সকল বৈশিষ্ট্য আমরা দেখতে পেয়েছি ঠিক একই রকম বৈশিষ্ট্য আমরা মায়োসিস 2 এর পর্যায়গুলোতে দেখতে পাবো। মায়োসিস 2 এর পর্যায়গুলো কি কি? প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। প্রোফেজ 2, তা আমরা এখন মনে মনে চিন্তা করি যে মাইটোসিস প্রোফেজে কি কি ঘটনা ঘটেছিল।
তাহলে ওখানকার বৈশিষ্ট্যগুলোই কিন্তু এখানে আবার দেওয়া হয়েছে। আমরা ওখানে দেখেছিলাম যে এই ধাপে পানি বিয়োজনের ফলে ক্রোমোজোম গুলো পুনরায় সংকুচিত হয়ে খাটো মোটা হতে থাকে। যেহেতু নিউক্লিয়াস থেকে পানি বিয়োজন হয়েছে বা ক্রোমোজোম থেকে পানি বিয়োজন হয়েছে, ক্রোমাটিন তন্তু থেকে পানি বিয়োজন হয়েছে, যার কারণে তো ক্রোমোজোম হয়েছে। তাহলে এই পানি বিয়োজন হওয়ার কারণে ক্রোমোজোম গুলোতে যেহেতু পানি কম থাকে বা পানি থাকে না, এই জন্য এরা রঞ্জক বা রং সহজে নিতে পারে। আর রঞ্জক বা রং নেওয়ার কারণে এদেরকে সহজে শনাক্ত করা যায় বা দৃষ্টিগোচর হয় মনোবীক্ষণ যন্ত্রে। এই জন্য আমরা 2 নম্বর বৈশিষ্ট্য বলেছি, এই সময় ক্রোমোজোম গুলো রঞ্জক ধারণ ক্ষমতা প্রাপ্ত হয় ও দৃষ্টিগোচর হয়। প্রথমত এই ক্রোমোজোম গুলোকে ক্রোমাটিডে বিভক্ত দেখা যায়। এই যে ক্রোমোজোম গুলো যে ক্রোমাটিডে বিভক্ত আছে সেটা দেখা যায়। এই পর্যায়ে শেষের দিকে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন এর বিলুপ্তি ঘটে। তাহলে আমরা এই যে বৈশিষ্ট্যগুলো পড়লাম, এই বৈশিষ্ট্যগুলো হুবহু মাইটোসিস যে প্রোফেজ আমরা পড়েছিলাম তার মতোই। তবে পার্থক্য কোথায়? পার্থক্য হলো শুধু ছবিতেই আমরা শুধু পার্থক্য দেখাবো, কিন্তু বর্ণনা হুবহু মাইটোসিসের মতোই। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা যে নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম গুলো দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রসিং ওভার হয়ে যাওয়ার পর যে এক্সচেঞ্জ হয়েছে জিনের, সেই এক্সচেঞ্জ হওয়া জিনের কিন্তু অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, উপরের নিউক্লিয়াসও দেখতে পাচ্ছি, নিচের নিউক্লিয়াসও আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্রোমোজোমেই এক্সচেঞ্জ হওয়া জিন বা ক্রোমাটিডের কিছু অংশ আছে। তাহলে এটাই হলো পার্থক্য ছবিতে। মাইটোসিস প্রোফেজ এবং মায়োসিস প্রোফেজ 2 এর মধ্যে এটাই পার্থক্য, ছবিতে পার্থক্য, কিন্তু বর্ণনা প্রায় এক। এবার আসবো মেটাফেজ 2। আমরা মাইটোসিস মেটাফেজে যে যে ঘটনাগুলো ঘটেছে এখানেও ঠিক একই ঘটনাই ঘটবে। এই ধাপে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্রের যে বিষুবীয় অঞ্চল আছে সেই বিষুবীয় অঞ্চলে সেন্ট্রোমিয়ারের সাহায্যে ট্রাকশন তন্তুর সঙ্গে যুক্ত থাকবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো সেন্ট্রোমিয়ার আর এটা হলো ট্রাকশন তন্তু। তাহলে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ট্রাকশন তন্তুর সাথে লেগে আছে বা সংযুক্ত আছে। আর আমরা জানি ক্রোমোজোম গুলো কোথায় অবস্থান করছে? স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম গুলো অবস্থান করতেছে। এই বিন্যাসটার নাম কি মনে আছে? যে স্পিন্ডল যন্ত্রে বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম গুলো যখন বিন্যস্ত হয়, সেই বিন্যাসটার নাম কারো মনে আছে? স্পাইরালাইজেশন। না না না, হয় নাই। আর কেউ বলতে পারবা? স্পিন্ডল যন্ত্রে মেটাকাইনেসিস। গুড, মেটাকাইনেসিস। কে বললা? কে বললা মেটাকাইনেসিস? স্যার ফারহানা কথা 238। আচ্ছা গুড, নতুন নতুন নাম শুনতে পাচ্ছি, রোল শুনতে পাচ্ছি, ভালো লাগছে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আসি, ক্রোমোজোম গুলো আরো খাটো এবং মোটা হয় এবং এই ধাপের শেষ দিকে সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়। এই ধাপ যখন শেষ হয়ে যায় তখন সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে যায়। তাহলে এটাও কিন্তু আমরা মায়োসিস মেটাফেজে দেখেছিলাম, কিন্তু আমরা যখন মায়োসিস মেটাফেজ 1 পড়লাম, মায়োসিস মেটাফেজ 1 এ কিন্তু এই বৈশিষ্ট্যটা আমরা দেখি নাই। মায়োসিস মেটাফেজ 1 এর ক্ষেত্রে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কিন্তু কখনোই বিভক্ত হবে না, কিন্তু মায়োসিস মেটাফেজ 2 এ আমরা এটা দেখতে পাচ্ছি যে সেন্ট্রোমিয়ার বিভক্ত হচ্ছে। তাহলে ছিল মেটাফেজ 2। এবার আসবো অ্যানাফেজ 2। তাহলে আমরা দেখতে পাবো সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভক্তির ফলে প্রতি ক্রোমোজোমের দুটি ক্রোমাটিড সম্পূর্ণ পৃথক হয়ে যায়। তাহলে এই যে আমরা পৃথক হওয়া ক্রোমাটিড দেখতে পাচ্ছি, এই পৃথক হওয়া ক্রোমাটিডকে আমরা বলতে পারি অপত্য ক্রোমোজোম। পৃথক হওয়া ক্রোমাটিডকে আমরা কি বলবো? অপত্য ক্রোমোজোম। কারণ পৃথক হওয়া ক্রোমাটিড গুলো নিজস্ব সেন্ট্রোমিয়ার পাবে, আর তখন এদেরকে অপত্য ক্রোমোজোম বলা যায়। তাহলে এখন আমরা বলবো ট্রাকশন ফাইবারের সংকোচন, মানে এই যে সেন্ট্রোমিয়ার যার সাথে লেগে আছে, তো যে তন্তুর সাথে লেগে আছে, তাহলে ট্রাকশন তন্তুর সংকোচন এবং কাণ্ডদেহের সম্প্রসারণ। তাহলে এই যে আমরা এখন দেখতে পাচ্ছি, একজন প্রশ্ন করেছিল কাণ্ডদেহটা। তাহলে এই যে এখানে দুইটা দুইটা অপত্য ক্রোমোজোমের মাঝখানে যে আমরা গ্যাপটা দেখতে পাচ্ছি, এটাই হলো সেই কাণ্ডদেহ। তাহলে এই কাণ্ডদেহ ক্রমাগত সম্প্রসারণ হবে, মানে বড় হবে, যার ফলে এই দুই যে অপত্য ক্রোমোজোম আছে এই অপত্য ক্রোমোজোম গুলো আস্তে আস্তে মেরুর দিকে যাবে। তাহলে একদিকে কি করছে, ট্রাকশন তন্তুগুলো অপত্য ক্রোমোজোম গুলোকে মেরুর দিকে নিয়ে আসার জন্য একটা টান দিচ্ছে, আর দুই অপত্য ক্রোমোজোমের যে মাঝখানে যে সেন্ট্রোমিয়ারের মাঝখানে যে কাণ্ডদেহ আছে
সেই কাণ্ডদেহগুলো প্রসারণ হচ্ছে, যার ফলে অপত্য ক্রোমোজোমগুলো স্ব মেরুর দিকে চলে যায়। এরূপ চলাকালে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার থাকবে আমরা জানি আগে এবং বাহুগুলো থাকবে পিছনে। এবং যখন মেরুতে ক্রোমোজোমগুলো পৌঁছে তখন এরা ইংরেজি যে বর্ণমালা আছে, ইংরেজি বর্ণমালার অনুরূপ সজ্জিত হয়। সেই সজ্জিত কার উপর ভিত্তি করে হয়? সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর নির্ভর করে, সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর নির্ভর করে ক্রোমোজোমগুলো ইংরেজি ভি এল জে আই এর মতো দেখায়। যদি ভি হয় তাহলে হবে মেটাসেন্ট্রিক, যদি এল হয় সাবমেটাসেন্ট্রিক, জে আকৃতির হয় তাহলে হবে অ্যাক্টোসেন্ট্রিক, আই আকৃতির হলে টেলোসেন্ট্রিক। আমরা এখানে যে ছবিতে দেখে আছি ভি আকৃতি আর এল আকৃতি, ভি আকৃতি মানে মেটাসেন্ট্রিক আর এল আকৃতি হলো সাবমেটাসেন্ট্রিক। জে আর আই ছবিতে কিন্তু কোথাও দেখানো নাই। তা তোমাদেরও যে সবগুলোই দেখাতে হবে এরকম না, এরকম দুইটা দেখালেই হবে। তাহলে এই ছিল এনএফএস 2। এবার আসবো টেলোফেজ 2। ও এনএফএস 2 তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এনএফএস 2 আমরা বলবো যে ক্রোমোজোমের বিভাজন ঘটেছে। আমরা এনএফএস 1 দেখেছিলাম যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছিল, মাতৃকোষে ক্রোমোজোম ছিল 4টা এবং এনএফএস 1 এসে প্রত্যেক মেরুতে ক্রোমোজোম সংখ্যা হয়ে গেছিল 2টা, মানে অর্ধেক। আর এনএফএস 2 আমরা কি দেখবো? এখানে ক্রোমোজোম সংখ্যা কিন্তু ঠিক থাকবে, তবে ক্রোমোজোম বিভাজিত হবে। একটা পূর্ণাঙ্গ ক্রোমোজোম ছিল, আমরা দেখেছিলাম মেটাফেজ 2 এক পূর্ণাঙ্গ ক্রোমোজোম ছিল, কিন্তু এনএফএস 2 আমরা দেখবো পূর্ণাঙ্গ ক্রোমোজোম গুলো অর্ধেক হয়ে অপত্য ক্রোমোজোমে পরিণত হয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু ক্রোমোজোম বিভাজিত হয়েছে, কিন্তু ক্রোমোজোম সংখ্যা ঠিক আছে। প্রত্যেক মেরুতে ক্রোমোজোম সংখ্যা কিন্তু 2টাই আছে, এই মেরুতেও 2টা, এই মেরুতেও 2টা। এবার আসি টেলোফেজ 2। তাহলে টেলোফেজ 2 হলো মায়োসিস 2 প্রক্রিয়ার শেষ পর্যায়ে। মেরুতে ক্রোমোজোম গুলো স্থির হয়, মেরুতে ক্রোমোজোম গুলো স্থির হয়, আবার এই ক্রোমোজোমের চারিদিকে কি হবে? নিউক্লিয়ার এনভেলপের আবির্ভাব ঘটে, নিউক্লিওলাস সৃষ্টি হয়। আবার তখন আমরা তাকে বলবো অপত্য নিউক্লিয়াস। আর এই অপত্য নিউক্লিয়াসের ভিতরে যে পানি যোজন ঘটায়, পানি যোজন মানে পানি শোষণ করার ফলে ক্রোমোজোম গুলো কুণ্ডলী খুলে আবার লম্বা সরু সুতার মতো হবে, তখন আমরা তাকে বলবো ক্রোমাটিন তন্তু। আর এই সময় রঞ্জক ধারণ ক্ষমতা কমে যাওয়ায় এদেরকে আর দেখা যাবে না। ঠিক আছে? তাহলে আমরা এখানে ক্রোমাটিন তন্তু কোথাও আমরা লিখিনি, কিন্তু আমরা এরকম আমরা জানি যে ক্রোমোজোম যখন পানি গ্রহণ করে তখন ক্রোমোজোম তার প্যাচ বা কুণ্ডলী খুলে ফেলে আবার সরু লম্বা সুতার মতো হয়, এবং সেই গঠনকে আমরা বলবো ক্রোমাটিন তন্তু। যেহেতু ক্রোমাটিন তন্তুতে পানি থাকে, এই পানি থাকার কারণে কি হবে? এরা রঞ্জক আর নিতে পারে না। আর রঞ্জক যেহেতু নিতে পারে না, এই কারণে এদের আর শনাক্ত করা হয় না বা শনাক্ত করতে পারা যায় না, অদৃশ্য হয়ে যায় বা দেখা যায় না। কিন্তু ক্রোমাটিন তন্তু হিসেবে থাকে, রঞ্জক না নেওয়ার কারণে তাদেরকে চেনা যায় না অণুবীক্ষণ যন্ত্রে। তাহলে আমরা টেলোফেজ 2 শেষ করলাম। তাহলে টেলোফেজ 2 আমরা দেখব নিউক্লিয়াসের দ্বিতীয় বিভাজন। আমরা টেলোফেজ 1 দেখেছিলাম নিউক্লিয়াসের প্রথম বিভাজন, আমরা টেলোফেজ 1 বের করি। টেলোফেজ 1 আমরা দেখেছি এর উপরে একটা নিউক্লিয়াস, নিচে একটা নিউক্লিয়াস, এটা হলো প্রথম নিউক্লিয়াসের বিভাজন। আর আমরা এখন আসলাম টেলোফেজ 2 আসলাম। এখানে আমরা দেখব যে এখানে এখানে আমরা দেখবো যে নিউক্লিয়াসের দ্বিতীয় বিভাজন। তাহলে ওখানে ছিল 2টা নিউক্লিয়াস, এখানে হয়ে গেছে 4টা নিউক্লিয়াস। তাহলে আমরা মায়োসিসের যে পর্যায়গুলো আছে সেই পর্যায়গুলো শেষ করলাম। এরপর আমরা আসবো সাইটোকাইনেসিস 2। এটা হলো মায়োসিস 2, যখন টেলোফেজ 2 শেষ হয়ে যায় তখন এই পর্যায়টা শুরু হয়, সাইটোকাইনেসিস 2। দুইটি নিউক্লিয়াসের মাঝখানে কোষঝিল্লি এবং উদ্ভিদ কোষে কোষঝিল্লি ছাড়াও কোষপ্রাচীর গঠিত হয় এবং সাইটোপ্লাজম বিভক্ত হয়। অর্থাৎ প্রত্যেকটা নিউক্লিয়াস তার চারপাশে সাইটোপ্লাজম, কোষঝিল্লি, কোষপ্রাচীর সহযোগে একটি স্বতন্ত্র কোষে পরিণত হয়। মানে এই যে এখানে উপরের কোষে আমরা দেখতে পাচ্ছি 2টা নিউক্লিয়াস, এই 2টা নিউক্লিয়াসের মাঝখানে কি হবে? সাইটোপ্লাজমের বিভাজন হবে। হ্যাঁ, যার ফলে এই 2টা কোষ তৈরি হবে। ঠিক এখানেও সাইটোপ্লাজমের বিভাজন হয়ে কোষঝিল্লি, কোষপ্রাচীর সৃষ্টি হয়ে 2টা কোষ তৈরি হবে। এইভাবে 4টে কোষ তৈরি হবে। মায়োসিস প্রক্রিয়ায় বিভাজন শেষে একটি মাতৃকোষ থেকে 4টি কোষের সৃষ্টি হয় এবং প্রতি কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়।
শিষ্ট কোষগুলো সমগুণ সম্পন্ন হয় না। এখানে আমরা দেখব যে শিষ্ট কোষগুলো সমগুণ সম্পন্ন হবেই না। কারণ কি? কারণ এই অপত্য কোষগুলোতে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে যে ক্রোমোজোম গুলো আছে, সেই ক্রোমোজোম গুলোতে দেখো এক্সচেঞ্জ হওয়া ক্রোমোজোম আছে। হয়তো পিতার ক্রোমোজোমের অংশ মাতায় এসেছে, মাতার ক্রোমোজোমের অংশ পিতায় গেছে। এই জন্য এই কোষগুলো কখনোই মাতৃকোষের অনুরূপ হবে না, মাতৃকোষ থেকে একটু হলেও চেঞ্জ হবে। তাহলে আমরা মায়োসিসের যে ধাপগুলো বা পর্যায়গুলো আমরা শেষ করলাম। এখন যদি কারো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো এই ধাপগুলো সম্পর্কে, আর না হলে আমি পড়ানো শেষে তোমাদের কোশ্চেন করব। আর এখন কোনো প্রশ্ন স্যার বলো। স্যার রঞ্জন ধারণ ক্ষমতা, এটা কি রঞ্জনটা কি বাহির থেকে দেওয়া হয়? হ্যাঁ, বাইরে থেকে দেওয়া হয়, রঞ্জকটা বাইরে থেকে দেওয়া হয়। যখন আমরা ব্যবহারিক পরীক্ষা, ব্যবহারিকের জন্য আমরা যাব, যদি আমরা আমাদের সিলেবাসে মায়োসিস ব্যবহারিক নাই, তোমরা যদি অনার্সে কেউ যাও, বায়োলজিক্যাল সায়েন্স কেউ যদি অনার্স যাও, তখন তোমাদের মায়োসিস প্রয়োজন ব্যবহারিকে থাকবে। এটা আমাদের বাইরে থেকে দিতে হয়। কেন দিতে হয়? যাতে ক্রোমোজোম গুলোকে দেখার জন্য। দেখার জন্য, শনাক্ত করতে পারি। কারণ ক্রোমোজোমের বর্ণ তো সেরকম মনে করো যে বর্ণহীন ক্রোমোজোম, আর যখন আমরা রঞ্জক দেবো তখন সেগুলোকে রঞ্জক নেওয়ার কারণে তখন আমরা শনাক্ত করতে পারবো। আর এটা কখনো রঞ্জকটা নিবে যখন ক্রোমোজোমে পানি থাকবে না। আর ক্রোমোজোমে যখন পানি থাকবে তখন তো ক্রোমোজোম রঞ্জক নিতে পারবে না। তাহলে ক্রোমোজোমে কখন পানি থাকে? এই যে টেলোফেজ দোষে। ক্রোমাটিনে। ক্রোমাটিনে। গুড, ক্রোমাটিনে। কে বললা ক্রোমাটিন? কাজী সাবা স্যার। রোল কত? স্যার 254। আচ্ছা, গুড। তোমাদের মধ্যে অনেক ভালো ভালো ছাত্রী আছে, ভালো লাগছে। তো ক্রোমাটিন, ক্রোমাটিন হলো পানি গ্রহণ করে, আর তোমার হলো ক্রোমোজোম, এরা হলো পানি ত্যাগ করে। এই জন্য ক্রোমোজোম, ক্রোমোজোম হলো রঞ্জক নিতে পারবে, আর ক্রোমাটিন রঞ্জক নিতে পারবে না, সোজা কথা। আচ্ছা, আরো কারো প্রশ্ন থাকলে আমরা ক্লাসের শেষে আবার ডিসকাস করব। আমরা এবার চলে যাই ক্রসিং ওভার। আমরা এটাও পড়েছি, মায়োসিস একের যে প্রোফেজ এক ছিল, সেই প্রোফেজ একের 3 নম্বর যে উপপর্যায় ছিল, যেটা সবচেয়ে বড় উপপর্যায় প্যাকাইটিন, সেখানে কি হয়, হোমোলোগাস ক্রোমোজোমের যে দুইটা নন সিস্টার ক্রোমাটিড ছিল, তাদের মধ্যে অংশের বিনিময় হওয়াকে ক্রসিং ওভার বলে। ক্রসিং ওভারের ফলে জিন সমূহের মূল বিন্যাসের পরিবর্তন ঘটে এবং লিঙ্কড জিন সমূহের মধ্যে নতুন সমন্বয় তৈরি হয়। থমাস হান্ট মর্গান 1909 সালে ভুট্টা উদ্ভিদে প্রথম ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেন, আর এর জন্য 1933 খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার পান। আমরা ক্রসিং ওভারের চিত্রটা এখানে দেখা দিচ্ছি। তোমাদের নিশ্চয় মনে আছে যে বাম দিকের এটা হলো একটা বাইভ্যালেন্ট ক্রোমোজোম বা এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোম, বা এটাও বলতে পারি লালটা হলো পিতা হতে আগত, কালোটা হলো মাতা হতে আগত ক্রোমোজোম। আমাদের জানা আছে যে প্রত্যেকটা ক্রোমোজোমে দুইটা করে ক্রোমাটিড থাকে। যেহেতু লালটা একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের দুইটা নিজস্ব ক্রোমাটিডকে বলবো সিস্টার ক্রোমাটিড। কালো যে ক্রোমোজোম, এই দুইটা নিজস্ব দুইটা ক্রোমাটিডকে বলবো সিস্টার ক্রোমাটিড। কিন্তু একই জোড়ার দুইটি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড, যেমন লাল ক্রোমাটিড এবং কালো ক্রোমাটিডকে বলবো নন সিস্টার ক্রোমাটিড। এবং আমরা আরো বলেছিলাম যে একটা বাইভ্যালেন্টের 4টা ক্রোমাটিডকে বলেছিলাম টেট্রা, এটা মনে আছে নিশ্চয়ই। আর কি হয় যে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কি হয়, তোমার সংযোগ সৃষ্টি হয়, আকর্ষণের ফলে সংযোগ সৃষ্টি হয়। আর এই সংযোগটা যখন এক্স আকৃতির মতো হয়, তখন তার নাম ছিল কায়াজমা। মূলত এই কায়াজমা নামক স্থানে, এখানে কি হয়, ঠিক একই স্থান বরাবর কালো ক্রোমাটিডের অংশ এবং লাল ক্রোমাটিডের অংশের এটা বিচ্ছিন্ন হয়ে যায় একই স্থানে। এই বিচ্ছিন্ন হওয়াতে একটা এনজাইম কাজ করে, যার নাম এন্ডোনিউক্লিয়াস। এবং সাথে সাথে আবার কি হয় যে লাল ক্রোমাটিডের অংশ কালো ক্রোমাটিডে চলে যায়, কালো ক্রোমাটিডের অংশ লালে চলে যায়। এবং এখানে যাওয়ার সাথে সাথে আরো একটা এনজাইম আছে, সেই এনজাইমটা জোরে লাগিয়ে দেয়। সেই এনজাইমটার নাম হলো লাইগেজ। সেই এনজাইমটার নাম হলো লাইগেজ। লাইগেজ এনজাইমটি কি করবে, যে আমরা এখানে ডান দিকে দেখতে পাচ্ছি, এই যে লাইগেজ এনজাইম জোরে লাগিয়ে দিয়েছে। এই যে জিনের বিনিময় হলো, এই জিনের বিনিময়টাকে আমরা বলবো ক্রসিং ওভার।
ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভারের ফলে কি হয়, যে ক্রোমাটিডের মধ্যে যে জিনের বিনিময় সেটা হয়। তা আমরা এখন প্রসেসটাই যাই, এই প্রসেসটা স্যার, কিভাবে জিনের বিনিময় শুরু হয় কিভাবে? ক্রসিং ওভারের কৌশলটা শেষ করি, তারপরে এটা ভালো করে বুঝতে পারবা। কৌশলটা বলি। প্রথমে দুটি নন সিস্টার ক্রোমাটিড একই স্থান বরাবর ভেঙে যায়, একে বলা হয় এন্ডোনিউক্লিয়েজ এনজাইমের কারণে এটা ভেঙে যায়। পরে একটি অংশের সাথে অপরটির অন্য অংশ পুনরায় জোড়া লাগে, লাইগেজ এনজাইমের সাহায্যে সেটা জোড়া লেগে যায়, ফলে এক্স আকৃতির সৃষ্টি হয়। শেষ পর্যায়ে প্রান্তীয়করণের মাধ্যমে ক্রোমাটিডের বিনিময় শেষ হয়। ক্রসিং ওভারের ফলে ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, সাথে সাথে জিনের বিনিময়ও ঘটে, যেহেতু জিন ক্রোমোজোমে বিন্যস্ত থাকে। জিনের বিনিময়ের ফলে চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় হয়, ফলে জীবের চারিত্রিক পরিবর্তন ঘটে। ছবিতে আমরা আবার ফিরে যাই। তাহলে এই যে লাল ক্রোমোজোম, এখানে একটু খেয়াল করো, এ বি সি ডি ই এফ জি, এগুলো কিন্তু এক একটা জিনের নাম। আমরা এখানে মাত্র 7টা জিন দেখাইছি, কিন্তু ক্রোমোজোমে একাধিক জিন থাকতে পারে। আবার কালো যে ক্রোমোজোম গুলো আছে, সেখানকার যে ক্রোমাটিড গুলো আছে, সেখানে আমরা জিনের নাম দেখাইছি এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, ডি প্রাইম, ই প্রাইম, এফ প্রাইম, জি প্রাইম। যখন ক্রসিং ওভার হয়ে গেছে, তখন দেখো যে লাল ক্রোমোজোম বা পিতা ক্রোমোজোমে, হ্যাঁ, মাতার কিছু অংশ চলে এসেছে, মাতার কিছু জিন চলে এসেছে। মাতার কোন কোন জিন এসেছে? এ প্রাইম আর বি প্রাইম এসেছে। বি প্রাইম। হ্যাঁ, আবার দেখা হলো যে এগুলো জিনের নাম। আবার মনে করো যে কালো যে ক্রোমাটিডটা আছে, কালো ক্রোমাটিডের পিতার কিছু জিন এসেছে, এ আর বি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এক্সচেঞ্জ হয়েছে। এটা কার কারণে হয়েছে? ক্রসিং ওভারের কারণেই কিন্তু হয়েছে। এটাই হলো জিনের বিনিময়। তাহলে ক্রোমাটিডের মধ্যে যে জিনের বিনিময়টা হলো, এই জিনের বিনিময়টা কার কারণে হয়েছে? ক্রসিং ওভারের কারণে হয়েছে। আর এই জিনের বিনিময় হওয়ার কারণে ক্রোমোজোম গুলো কি আর সেই মাতৃকোষের ক্রোমোজোমের মতো হবে? না স্যার। অবশ্যই হবে না, না, অবশ্যই হবে না। তাহলে কি এবার বুঝেছো? ক্রসিং ওভার জিনিসটা বুঝেছো? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। এটাই একটা আরেকটা ছবি, জাস্ট ওই ক্রসিং ওভারের কৌশলটা কিভাবে হয় সেটার একটা ছবি। বাম দিকেটা হলো পিতার ক্রোমোজোম, বা ডান দিকেটা হলো মাতার ক্রোমোজোম। হ্যাঁ, তাদের মধ্যে এই যে এক্সচেঞ্জ হচ্ছে, এটাই হলো সেই ক্রসিং ওভার। আর এটা হলো এক্সচেঞ্জ হওয়ার পর, হ্যাঁ, পিতার ক্রোমোজোমে মাতার কিছু অংশ এসেছে, মাতার ক্রোমোজোমে পিতার কিছু অংশ বা জিন এসেছে। এবার আমরা আসবো তাৎপর্য বা গুরুত্ব। তাহলে কিছু সংখ্যক নিম্ন শ্রেণীর জীব ছাড়া অন্য সব উদ্ভিদ ও প্রাণীর মধ্যে ক্রসিং ওভার নিয়মিত ঘটনা। নিচে ক্রসিং ওভারের গুরুত্ব উল্লেখ করা হলো। জিনের নতুন বিন্যাস। তাহলে ক্রসিং ওভারের সময় ক্রোমোজোম খণ্ডের বিনিময়ের ফলে ক্রোমোজোমে জিনের নতুন বিন্যাস ঘটে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম, ক্রোমোজোমে জিনের নতুন বিন্যাসের ফলে জিনগত প্রকরণ সৃষ্টি হয়। যেহেতু জিনের নতুন বিন্যাস হয়েছে, তাহলে অবশ্যই প্রকরণ হবে। প্রকরণ মানে কি? প্রকরণ মানে হলো জাত, বা প্রকরণ মানে হলো যে একটু হলেও বৈশিষ্ট্যে পৃথক, বৈশিষ্ট্যগত পরিবর্তন। জিনগত প্রকরণ সাধনের ফলে সৃষ্ট জীবে বৈশিষ্ট্যগত পরিবর্তন ঘটে। বিবর্তনের সহায়তা। বৈশিষ্ট্যগত পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি বলে বৈচিত্র্যতার উদ্ভব ঘটে, সৃষ্টি হয় নতুন পরিবেশে টিকে থাকার ক্ষমতা। আবার কখনো কখনো নতুন প্রজাতির আবির্ভাব ঘটে জৈব বিবর্তনের সহায়ক ভূমিকা পালন করে। ফসলি উদ্ভিদের উন্নতি সাধন। ক্রসিং ওভারের ফলে কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্য বিশিষ্ট নতুন প্রকরণ সৃষ্টি করা যায়, আর এভাবেই ফসলি উদ্ভিদের ক্রমাগত উন্নতি সাধন করা যায়। প্রজনন বিদ্যায় কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটে বংশগতিতে পরিবর্তন আনা সম্ভব, তাই প্রজনন বিদ্যায় ক্রসিং ওভারের যথেষ্ট ভূমিকা রয়েছে। সরল রৈখিক বিন্যাস। ক্রোমোজোম দেহে জিনের সরল রৈখিক বিন্যাস ক্রসিং ওভারের মাধ্যমে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। এরপর আসছি আমরা ক্রোমোজোম ম্যাপ তৈরি। ক্রসিং ওভারের স্যার, হার শেষেরটা বুঝি নাই। 7 নম্বর সরল রৈখিক বিন্যাস। জি স্যার। আচ্ছা, এটা বুঝাই দিচ্ছি। আমরা ক্রসিং ওভারের ছবিতে যাই। এখানে খেয়াল করো, এটা হলো ক্রোমোজোম বা ক্রোমাটিড। তাহলে বাম দিকেরটা একবার শেষে বাম দিকেরটা দেখো, এখানে কতগুলো জিন আমরা দেখাচ্ছি, এ বি সি ডি ই এফ জি। তাহলে এরকম, এটা তো ক্রোমোজোমটা একটা আলোড়িত হয়ে আছে বা আন্দোলিত হয়ে আছে। আমরা যদি ক্রোমোজোমটাকে সোজা করতাম, তাহলে একটা সরলরেখা হইতো।
আর এই সরলরেখার মধ্যে যে জিনগুলো আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, এরকম এই জিনগুলো পাশাপাশি অবস্থান করবে, একটা সরলরেখার মতো বিন্যাস থাকবে, প্রথমে এ তারপরে বি সি ডি এভাবে বিন্যাস থাকবে। তাহলে এটাই বোঝানো হয়েছে যে এটা কার মাধ্যমে বোঝা গেছে, ক্রসিং ওভারের মাধ্যমে এটা বোঝা গেছে। হ্যাঁ, কারণ আমরা এখানে যখন দেখলাম যে এ আর বি আসলো, তাহলে এখানে এ আর ডিও আসতে পারতো। এ আর ডি কেন আসলো না? কারণ ডি এ আছে কাছাকাছি আর ডি আছে বহু দূরে। তাহলে জিনগুলো পাশাপাশি বা সরলরেখা আকারে থাকে। বুঝেছো? জি স্যার। ক্রোমোজোম ম্যাপ তৈরি। ক্রসিং ওভারের হার নির্ণয় করে কোন ক্রোমোজোমের জিনের অবস্থান নির্ণয় বা ক্রোমোজোমের ম্যাপ তৈরি করা সম্ভব। জেনেটিক ম্যাপ তৈরি। ক্রসিং ওভারের শতকরা হার থেকে জেনেটিক ম্যাপ তৈরি করা যায়, ফলে ক্রোমোজোমে প্রতিটি জিনের আপেক্ষিক অবস্থান, দূরত্ব, এদের মধ্যে সম্পর্ক নিরূপণ করা যায়। হ্যাঁ, তাহলে এই আমরা ক্রসিং ওভারের শতকরা হার থেকে আমরা জেনে ফেলতে পারি যে জিনের আপেক্ষিক অবস্থানটা কোথায়, একটা জিন থেকে আরেকটা জিনের দূরত্ব কি, একটা জিন থেকে আরেকটা জিনের কি সম্পর্ক রয়েছে, এগুলো সবই জানা যেতে পারে ক্রসিং ওভারের শতকরা হার থেকে। আর এগুলো জানা ক্রসিং গেলে ওভারের হার কিভাবে নির্ণয় করা হয়? ক্রসিং ওভারের হার এটা নির্ণয় করা হয়, এটা হলো কতগুলো পরীক্ষা আছে। হ্যাঁ, এই পরীক্ষার মাধ্যমে এটা করা যায়। এগুলো হার লেভেলের চিন্তা ভাবনা। ঠিক আছে, যখন হয়তো এই বোটানি বা এরকম, বোটানি নেই কারণ জুলজিতে এগুলো নাই, বোটানিতেই তোমার এরকম হায়ার স্টাডি করলে তখন তোমাকে এরকম এই কিছু পরীক্ষার মাধ্যমে এইরকম শতকরা হার নির্ণয় করা যায়। যেমন আমরা তোমাদের যেটা পড়ালাম এখানে দেখলাম যে একটা বায়োভ্যালেন্ট ক্রোমোজোমে আমরা দেখলাম যে ওখানে ক্রসিং ওভার হয়েছে 2 জায়গায়, আবার আরেকটা যে বায়োভ্যালেন্ট ক্রোমোজোম ছিল ওখানে আমরা দেখলাম একটা জায়গায় ক্রসিং ওভার হয়েছে। তাহলে এগুলো কিভাবে জানতে পারলাম? এগুলো কিছু এক্সপেরিমেন্ট আছে, এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা এরকম জানতে পারবো যে ক্রসিং ওভার কতগুলো হয়েছে। আবার দেখা যায় যে ক্রোমোজোমের বাহু যদি অনেক লম্বা হয় তাহলে আমরা সহজেই হিসাব করতে পারবো, তাহলে এখানে ক্রসিং ওভারের হারটা বেশি হবে। আর যদি ক্রোমোজোমের বাহু যদি ছোট থাকে তাহলে সহজেই বুঝতে পারবো এখানে ক্রসিং ওভারের হারটা কম হবে। তো ঠিক আছে, তো এখন কারো প্রশ্ন থাকলে বলো, সময় মাত্র 2 মিনিট মতো আছে, কারো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার অভিব্যক্তি মানে কি? হ্যাঁ বলো। অভিব্যক্তি। অভিব্যক্তি, অভিব্যক্তি কোথায় এখানে জি পেলাম? স্যার। এখানে পেয়েছি আমরা অভিব্যক্তি। না স্যার এখানে ছিল না, ও এটা অভিব্যক্তি হচ্ছে গুরুত্বের মধ্যে ছিল, কার মধ্যে? মিওসিসের গুরুত্ব। ও অভিব্যক্তি, এটা হলো যে ইভলিউশন, নাম শুনেছো ইভলিউশন? জি স্যার, বিবর্তন। হ্যাঁ হ্যাঁ, ওটারই মনে করো যে সিনোনিম। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এবার আমি তাহলে ছোট ছোট কোশ্চেন করি। বলো তো এনএফএস 1 আর এনএফএস 2 এর মধ্যে কি পার্থক্য রয়েছে? এনএফএস 1 আর এনএফএস 2 এর মধ্যে? স্যার অ্যানাফেজ 1 এ হচ্ছে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, তো হ্যাঁ অ্যানাফেজ 2 এ হয় না। হ্যাঁ, এনএফএস 1 এ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে, যার কারণে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়ে যাবে। আর এনএফএস 2 ক্রোমোজোম সংখ্যা ঠিক থাকবে, ক্রোমোজোমের বিভাজন হবে। মেটাফেজ 1 আর মেটাফেজ 2 এর মধ্যে কি পার্থক্য? স্যার মেটাফেজ 1 আর 2 এর মধ্যে পার্থক্য হচ্ছে যে এত সময় নিও না, তার সময় প্রায় শেষ, তাড়াতাড়ি বলো। মেটাফেজ 1 এ সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় স্যার। না। জি স্যার। আর মেটাফেজ 2 এ মেটাফেজ 2 এ সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়। সেন্ট্রোমিয়ার বিভাজন হয়। টেলোফেজ 1 আর টেলোফেজ 2 এর মধ্যে পার্থক্য? টেলোফেজ 1 এ নিউক্লিয়াসের প্রথম বিভাজন, আর টেলোফেজ 2 এ নিউক্লিয়াসের দ্বিতীয় বিভাজন হয়। দ্বিতীয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকো আর পড়াশোনা ভালো করে করো যাতে আমার প্রশ্নগুলো উত্তর খুব সহজে দিতে পারো। জি স্যার। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু